নমস্কার বন্ধুগণ, আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। I hope that you all are well. Today this video can be the discuss for you name that universal blank. Universal blank का मतलब क्या है? इस ब्रह्मांड पूरी तरह से शून्य है। हम ये कैसे मान ले कि ये ब्रह्मांड पूरी तरह से शून्य है? Universal blank is representatives on this curriculums or this only for not on the science. It's also be the present for our mind, present for our brain and present for others. অর্থাৎ ইউনিভার্সাল ব্ল্যাঙ্ক শুধুমাত্র আমাদের বিজ্ঞানকেই এখানে ব্যাখ্যা করার চেষ্টা করা হবে না, তার সাথে আমাদের মানসিক স্থিতি, দৃষ্টিকোণ এবং তার সাথে আমাদের ব্রেন তথা মাথা অর্থাৎ যাবতীয় কিছু সায়েন্টিফিক্যালি যে প্রসেস বা রিজন আছে কেন ব্ল্যাঙ্ক, ওয়াই, কারণ ইটস অল ইন দ্য ব্ল্যাঙ্ক ইজ দ্য নেচার অফ সায়েন্স অ্যান্ড অলসো উইথ দ্য আদার্স, কজ দিস শূন্য থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, বাট इट्स द रिप्रेजेंट्स ऑल्सो विद द अदर साइड। देयरफॉर गाइस मस्ट बी सीन दैट आप देखते रहिए और इस वीडियो को जितना ज़्यादा हो सके शेयर करिए क्योंकि ये नॉलेज का वीडियो है। तो गाइस सब्सक्राइब करिए और सब्सक्राइब करके मेरे साथ रहिए क्योंकि ये चैनल आपका ही है, ये चैनल मेरा नहीं है। वाइड बॉडी यूनिवर्स इट्स ओनली फॉर योर चैनल, नॉट फॉर माइंड। साथ रहिए, पास रहिए, लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब। देखते रहिए गाइस। হিন্দু শাস্ত্রীয় মতে সমস্ত কিছুর আদি হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাকাল। বিজ্ঞানের কোয়ান্টাম অ্যাক্টিভিটিস অনুযায়ী সমস্ত কিছু সৃষ্টি এক বিন্দু থেকে হয়েছে এবং সেই বিন্দুর অংশ থেকেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রীয় মতাবলম্বী অনুযায়ী যদি আদি দেব মহাদেব হয় এবং আমাদের সৃষ্টির আদি সমস্ত কিছু যদি মহাকালকে ধরেই বিচার করা হয়ে থাকে, তাহলে এই ব্রহ্মাণ্ডের তথা স্বয়ং মহাকালের সম্বন্ধিত যাবতীয় কিছু যদি পুস্তকাদি সম্বন্ধীয় বিবরণ যদি জানা বা ঘাটা যায়, তাহলে বলা হবে যে মহাদেবের কোনো আদি বা অন্ত নেই। কারণ স্বয়ং বিষ্ণুদেব যখন মহাদেবের আদি এবং স্বয়ং ব্রহ্ম যখন মহাদেবের অন্ত দেখতে যাচ্ছিল, তখন তারা কোনো আদি বা অন্ত খুঁজে পায়নি। তো সেদিক থেকেই বলা যায় যে মহাদেবের কোনো আদি বা অন্ত নেই। এখন যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়, কোয়ান্টাম অ্যাক্টিভিটিস যা বলা হয় একটা সামান্য বিন্দু থেকেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তখন এক্ষেত্রে এটা বিচার্য যে সামান্য বিন্দু বা এলো কোথা থেকে। যেমন বলা হয় যে মহাদেবের রুদ্রাক্ষ সমস্ত পৃথিবী তার মধ্যে সমাহিত আছে। এখন যদি সেই বিচার্য অনুযায়ী তাহলে মহাদেবের আকৃতি কতদূর বিস্তৃত, মহাদেবের আকৃতি তাহলে কি, কোনখানে শেষ কোনখানেই বা শুরু, সেই অনুযায়ী বলতে গেলে সমগ্র ব্রহ্মাণ্ড যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয় সমগ্র ব্রহ্মাণ্ডই তাহলে শূন্য, সমগ্র ব্রহ্মাণ্ডের কোনো কিছুই তাহলে সেই দিক থেকে বলা হয় যে তার কোনো সীমা নেই, অসীম। এখন আমাদের ভারতীয়দের বিজ্ঞানের যে তথা উন্নতির প্রকল্প, আজ ইসরোকে জানাই অসংখ্য 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ তাদের বিজ্ঞানের যে মস্তিষ্ক সারা পৃথিবীর বৈজ্ঞানিক মস্তিষ্ককে হার মানিয়েছে। এবং আরেক দিক থেকে একটি কথা বলবো, যদি আমার দ্বারা বিন্দুমাত্র কোনো ভুল হয়ে থাকে বা আমার জ্ঞান কখনোই সম্পূর্ণ সর্বদা নয়, তার জন্য আমি সর্বদা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিক থেকে বলবো, যদি নিজের দ্বারা কোনো কিছু ভুল বক্তব্য পেশ হয়ে থাকে, তার জন্য আর ভুল বক্তব্য পেশ করার প্রয়োজন পড়ে না, বরং সেই ভুল বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটি ভুল বক্তব্য দিলেই তার জন্য নিজের জোর দেখিয়ে অন্য ভুল বক্তব্যকে দেখানোর কোনো প্রয়োজন নেই। ভুল হলে তার জন্য অবশ্যই ক্ষমা চেয়ে নেওয়া প্রয়োজন এবং উচিত, তা অনুচিত নয়। এবং তার জন্য কোনো পাবলিক ইমেজ ডাউন হয় না, বরং তা আরও বৃদ্ধি পায়। লোকের কাছে ভুল হলে ক্ষমা চাইলে লোক আরও বেশি সম্মান দেয়। আরেক দিক থেকে ইসরোকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন যে সে চাঁদের মাটিতে পা দিতে পেরেছে। ইসরোর বৈজ্ঞানিকদের অসংখ্য শুভেচ্ছা যে একটি যান তারা পাঠাতে সক্ষম হয়েছে। তো
তো বন্ধুগণ, এটাই বলবো যে সেই ব্রহ্মাণ্ডের দৃষ্টিকোণ থেকে আজ পৃথিবীর অস্তিত্ব কোনখানে, সেই পৃথিবীর অস্তিত্বের দিক থেকে আপনি কোনখানে রয়েছেন। যেমন ধরুন একটি উদাহরণ দিই, আজ আপনাকে ঘরে আপনার মা জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, আপনি উত্তরটা অবশ্যই খুব ভালোভাবেই দেবেন। আজ আপনাকে চাকরি বা ব্যবসার জায়গায় জিজ্ঞেস করা হলো আপনি কেমন আছেন, আপনি উত্তরটা ঠিক সেইভাবেই দেবেন। 1 বছর অভিজ্ঞতার পরে যখন চাকরির জায়গায় আপনাকে সেই কোম্পানিরই মালিক বা আপনার থেকে সিনিয়র স্টাফ কিংবা আপনার থেকে জুনিয়র স্টাফ যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আছো, আপনি একটু ভেবেচিন্তে উত্তর দেবেন। কারণ আপনি 1 বছর পরে সেই মানুষটার সাথে অনেক কিছু পার করেছেন, অনেক অভিজ্ঞতা দেখেছেন, সেই মানুষটাকে প্রফেশনাল ভাবে চিনতে শিখতে সক্ষম হয়েছেন। তাই জন্য আপনি যখন প্রথমে চাকরিতে যাওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করা হলো তুমি কেমন আছো, তখন উত্তরটা আপনি অবশ্যই বলবেন আমি ভালো আছি। কিন্তু যখন আপনার 1 বছর অভিজ্ঞতা হয়ে গেছে এবং সেই মানুষটা যখন আপনাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, তখন আপনি একটু ভেবে উত্তর দেবেন। কারণ সেই মানুষটার সাথে আপনি অনেক অভিজ্ঞতা পার করেছেন। তো এটাই হলো ব্যাপার। যখন প্রথমে আপনি কোনো কিছু দেখবেন, অর্থাৎ দেখুন আজ এই 20 বা 22 বছর পরে যে জিনিসটা আপনি দেখবেন বা যে দৃষ্টিকোণ থেকে আপনি সেই সম বস্তু বা ব্যক্তিকে দেখবেন, ঠিক 20 বা 22 বছর পর অর্থাৎ 42 বা 43 বছর পর সেই মানুষটা যদি জীবিত থাকে, আপনি সেই মানুষটাকে এবং সেই মানুষটা আপনাকে অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করবে। কারণ সময় অনুযায়ী আপনার আভ্যন্তরীণ প্রভাব, মানসিক দৃষ্টিকোণ, সময় সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সময়ের পরিবর্তন। এই জন্য লালন ফকির তার গানে বলেছেন খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। আমাদের মনের আভ্যন্তরীণ এই দৃষ্টিকোণের প্রভাব কি ভাবে, কোন কোন ক্ষেত্রে কিভাবে সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে, হবে এবং হয়ে যাচ্ছে তথা হয়ে গেছে, সেগুলো আমরা বিচার্য করতে সক্ষম হই না। এই কারণেই লালন ফকিরের সেই গান খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। আপনি একবার চিন্তা করে দেখবেন তো, যদি ব্রহ্মাণ্ডের সীমা মাপা বৈজ্ঞানিকদের কাছে এখনো অবধি সম্পূর্ণ সম্ভব না হয়, তাহলে সেই ব্রহ্মাণ্ডের তুলনায় পৃথিবীর অস্তিত্ব কোথায়? সেই পৃথিবীর মধ্যে আপনার অস্তিত্ব কোথায়? সেই পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বই বা কোথায়? তার মধ্যে যদি কেউ একটা দুটো বাক্য ভুল বলে থাকে, তার জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এবং এই নয় যে আমি যা প্রকাশ করছি তা সম্পূর্ণ সঠিক সত্য। তো বন্ধুগণ, আশা রাখবো আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালো হয়েছে। যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।